Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে আমরা আমাদের পরিবেশ অর্থাৎ ইভিএস এর উপর থেকে কিভাবে মাইক্রো লেসন প্ল্যান বানাতে হয়, যে দক্ষতাটি চলছে সেটি হলো সমন্বয় সাধন দক্ষতা। এই দক্ষতার উপর তোমরা কিভাবে ইভিএস এর উপর থেকে লেসন প্ল্যান বানাবে দেখে নাও। আশা করি আচরণ অঙ্গগুলি তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করছো। দেখো, ফরম্যাটটি আগে লেখা রয়েছে। প্রথমে তোমাকে লিখতে হবে সমন্বয় সাধন দক্ষতা বলে হেডিং করতে হবে। তারপরে শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ যে কলেজে তুমি পড়ছো, শ্রেণী যে শ্রেণীর জন্য তুমি লেসন প্ল্যান বানাচ্ছ। আজকে আমি দেখাবো চতুর্থ শ্রেণী থেকে, তাহলে লিখলাম চতুর্থ। সময় আমরা জানি যে মাইক্রো টিচিংয়ের জন্য আমাদের সময় থাকে 5 থেকে 6 মিনিট। এক্সটার্নাল আসবেন, এক্সটার্নালের সামনে 5 মিনিট তোমাদের কিন্তু লেসন প্ল্যান চেক করে তিনি কিন্তু ডেমো দেখবেন, সেই বিষয়টি কিন্তু তার সামনে তোমাদেরকে পড়িয়ে দেখাতে হবে 5 মিনিটের মধ্যে। এবার দেখো, শিক্ষার্থী শিক্ষকের নাম, এখানে তোমার নাম, ক্রমিক সংখ্যাতে তোমার রোল নাম্বার, কলেজে যে রোল নাম্বারটি রয়েছে, তারিখ লিখতে হবে। এবং এই ক্রমিক সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, যেটা এক্সটার্নালের কপি আসবে সেখানে তোমাদের যে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার থাকবে সেটি তখন লিখতে হবে। এবার আচরণ অঙ্গ, আমরা সমন্বয় সাধনের আচরণ অঙ্গগুলি অলরেডি শিখে গিয়েছি। প্রথমটা কি আমি একটু সংক্ষেপে সেই জন্য লিখছি। প্রথমটি হবে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ। আমি লিখে দিলাম অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। দ্বিতীয় কম্পোনেন্টটি কি হবে? দ্বিতীয়টি হলো শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ, শুধু লিখছি দৃষ্টান্ত গ্রহণ। 3, এবার কি শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ, শুধু লিখে দিচ্ছি যথাযথ, যেহেতু তোমরা জেনে গিয়েছো উদাহরণ। এবং নাম্বার 4 হলো সাধারণীকরণ। আজকে কিন্তু সমন্বয় সাধন দক্ষতা শেষ হচ্ছে। আমরা বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এবং আজকে ইভিএস এর উপরও কিন্তু এই স্কিলের উপর শিখে নিচ্ছি কিভাবে আমাদের মাইক্রো লেসন প্ল্যান বানাতে হবে। এবার বিষয়, আজকের বিষয় আমাদের ইভিএস মানে যে বইটি রয়েছে তার নাম হলো আমাদের পরিবেশ। এটি কিন্তু প্রাইমারিতে ইভিএস বইয়ের নাম, আমাদের পরিবেশ। একক, কোন এককের উপর আজকে আমি লেসন প্ল্যান বানাচ্ছি সেটা লিখতে হবে আবহাওয়া ও বাসস্থান। এই টপিকের উপর লেসন প্ল্যান বানানো হচ্ছে। উপ একক, এই টপিকের উপর থেকে কোন বিষয়টি আজকে আমি পড়াবো, এর অনেকগুলি পার্ট রয়েছে, তার মধ্যে থেকে বাতাসের মধ্যে এত কিছু, এই বিষয়টি আজকে লেসন প্ল্যান বানানো হবে। আজকের পার্ট ওই উপ এককটি যেটি সেটি, আর পৃষ্ঠা নাম্বারটি দিলে খুব ভালো হয়, এটি 47 পেজে আছে। এবার এই বক্সের কাজ আমার কমপ্লিট। এবার আমরা দেখে নেব পরের যে বক্সটি থাকবে, সেখানে 4টি পার্ট করতে হবে আমাদেরকে। ফার্স্ট বক্সটিতে আমরা লিখব বিষয়বস্তু। বিষয়বস্তু
তারপরের পার্টটিতে আমরা লিখব শিক্ষকের কাজ। পরের বক্সটিতে লিখব শিক্ষার্থী আচরণ। তুমি যদি শিক্ষিকা হও তখন শিক্ষকের কাজ না লিখে শিক্ষিকার কাজ লিখবে। আর এখানে লিখব আচরণাঙ্গ, আচরণাঙ্গ সমূহ। এইবার খেয়াল করো কিভাবে লিখব। বিষয়বস্তু অর্থাৎ আজকে তুমি যেটি পড়াবে সেটি তোমার বিষয়বস্তু, তাহলে তুমি যে উপ এককটি আজকের পার্ট যেটি সেটি লিখবে। কিন্তু বাতাসের মধ্যে এত কিছু, শিক্ষকের কাজে শিক্ষক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে টপিক তো বাতাসের মধ্যে এত কিছু, তোমরা কি জানো বাতাসকে ইংরাজিতে কি বলে? প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, স্টুডেন্টরা উত্তর দিল এয়ার, বাতাস বলে। তাহলে এটি কি হলো? প্রথম কম্পোনেন্ট আচরণাঙ্গ অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। তাহলে ফার্স্ট কম্পোনেন্ট আমাদের হয়ে গেল লেখা। এবার সেকেন্ড কম্পোনেন্ট দৃষ্টান্ত গ্রহণ, সেই মতো আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব। বলো তো ভিজে কাপড় রোদে দিলে কি হয়? স্টুডেন্টরা উত্তর দেবে কাপড় শুকিয়ে যায়। এটি কি হলো? যখন বইয়ের থেকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হবে সেটি হবে দৃষ্টান্ত গ্রহণ। এবার তুমি আবার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, জলাশয়ের জল শুকিয়ে কিসে পরিণত হয়? জলাশয়ের জল শুকিয়ে কিসে পরিণত হয়? স্টুডেন্টরা উত্তর দিল জলীয় বাষ্পে। যখন তোমাদের এই টিচিংটি হবে তখন তুমি তোমার কয়েকজন সহপাঠী বা বন্ধুদেরকে তুমি এই কোশ্চেনগুলির আনসার শিট দিয়ে দেবে, তারা কিন্তু সেখান থেকে আনসার দেবে। এটি কিন্তু পুরোটাই একটা প্ল্যান মাফিক জিনিস। এখানে কিন্তু ফার্স্ট যে মাইক্রো টিচিং এক্সটার্নাল এক্সাম হবে সেখানে কিন্তু তোমার কলেজেই এক্সাম হবে এবং তোমার সামনে যারা বসে থাকবে স্টুডেন্ট হিসাবে তারা কিন্তু তোমারই ক্লাসমেট, তাই তাদেরকেই কয়েকজনকে অ্যান্সার কপি দিয়ে দেবে, তারা কিন্তু তোমার আনসারটি দিয়ে দেবে। পুরোটাই কিন্তু একটা সাজানো বিষয় হবে। এটি যদি না করো, আনসার না দিয়ে রাখো, তারা ভুল আনসার দেয়, তাহলে কিন্তু তুমি মার খেয়ে যাবে, তোমার কিন্তু নাম্বার কমে যাবে। তাই তাদেরকে আগেই শিখিয়ে রাখবে তারা কি কি উত্তর দেবে। কয়েকটি জলাশয়ের নাম বলো তো। জিজ্ঞেস করলে কয়েকটা জলাশয়ের নাম বলো, অর্থাৎ জলাশয়ের কয়েকটার উদাহরণ দাও। তাহলে সেটি কি হবে? সেটি হবে কিন্তু কি
যথাযথ উদাহরণ, যেটি আমাদের তৃতীয় কম্পোনেন্ট আছে, তারা উত্তর দিল নদী, সাগর, পুকুর, এগুলি তারা উত্তর দিল। এটি হবে যথাযথ উদাহরণ। দেখো তারপরেরটি দেখো। এবার তুমি বললে যে বাতাসে মেশে এমন কয়েকটি জিনিসের নাম বলো, বা বাতাসের কয়েকটি উপাদানের নাম বলো। কয়েকটি উপাদানের নাম বলো মানে কয়েকটা উপাদানের উদাহরণ দাও। সেগুলিও কিন্তু আমরা যথাযথ উদাহরণ হিসাবে লিখতে পারি, যেমন ধুলো, ধোঁয়া, বিভিন্ন গ্যাস। বাতাসের কয়েকটি উপাদান, বাচ্চারা উত্তর দিল ধুলো, ধোঁয়া, বিভিন্ন গ্যাস। এটিও কিন্তু আমরা যথাযথ উদাহরণ হিসাবে গ্রহণ করতে পারি। এবার তুমি প্রশ্ন জিজ্ঞাসা করলে বাতাসে কোন গ্যাসের পরিমাণ বেশি? তারা উত্তর দিলে, তারা বই পড়েছে, বইয়ে তুমি পড়িয়েছো, তারপরে প্রশ্ন জিজ্ঞাসা করেছো, তারা উত্তর দিল নাইট্রোজেন। এটি হলো দৃষ্টান্ত গ্রহণ। একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। এটি কি একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও? তারা বলল কার্বন ডাইঅক্সাইড। অক্সাইড। এটি হলো, এখানে উদাহরণ দাও বলাই আছে, তাহলে যথাযথ উদাহরণ ছাত্রদের কাছ থেকে গ্রহণ করা হলো। এইবার আমরা লিখছি গ্যাস সম্পর্কে আমরা আর কোন বই থেকে জানতে পারি? উত্তর হবে আমাদের পরিবেশ ছাড়া আর কোন বই থেকে জানতে পারি? সেটি হলো বিজ্ঞান বই থেকে। তাহলে এটি হলো অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। সমন্বয়করণ হলো। এইবার আমরা লাস্ট যে কম্পোনেন্ট আছে এবার সেটি লিখব। সেটি কি? আমরা বারবারই লিখছি লাস্টে এটি। তাহলে আজকের পাঠ থেকে, এটা কিন্তু বর্গীর জ, আজকের পাঠ থেকে আমরা কি জানলাম? তাহলে আজকের পাঠ থেকে আমরা কি জানলাম? তাহলে কি সম্পর্কে আজকে আমরা জানলাম? আজকে কিন্তু আমরা বাতাসের বিভিন্ন উপাদান সম্পর্কে জানলাম। তাহলে উত্তর দেবে স্টুডেন্টরা বাতাসের বিভিন্ন উপাদান সম্পর্কে
জানলাম। তার সাথেও তুমি যখন পড়াবে তার সাথে তুমি আরেকটু ভালো করে তাদেরকে বিষয়টা সামারাইজ করে সংক্ষেপে আজকে যা পড়লো তারা যা শিখলো সেটি তুমি বলে দেবে। তাহলে বাতাসের বিভিন্ন উপাদান সম্পর্কে জানলাম, তারা বলবে এটি কি হবে, সাধারণীকরণ। ব্যাস, এইভাবে কিন্তু লেসন প্ল্যানটি তোমাকে বানাতে হবে ইভিএস থেকে। বিষয়টি তুমি যদি একবারে বুঝে যাও তাহলে কিন্তু এই সমন্বয় সাধন সম্পর্কে সমস্ত টপিকের উপরেই তুমি বানাতে পারবে লেসন প্ল্যান, সে বাংলা হোক, ইভিএস হোক, ম্যাথ হোক, ইংলিশ হোক। তাহলে আজকে আমাদের এই সমন্বয় সাধন দক্ষতার উপরে লেসন প্ল্যান শেখা কমপ্লিট হয়ে গেল 4টি বিষয়ের উপর। তাহলে তোমরা এবার তোমাদের অনেকগুলি লেসন প্ল্যান কলেজে 20টি জমা দিতে হবে, এক একটা সাবজেক্ট থেকে বলবে 5টি করে লেসন প্ল্যান বানাতে, 4টি সাবজেক্টের 20টি লেসন প্ল্যান। তাহলে বানানো শুরু করে দাও, তা না হলে কিন্তু তোমাদের চাপ হয়ে যাবে। অনেক কলেজেই কিন্তু এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের এইগুলি লেখাগুলি কিন্তু সব জমা নিয়ে নেবে। একটা হলো আর্টের খাতা বানাতে হবে, ফাইন আর্টসের খাতা, মিউজিকের একটা খাতা, তোমাদের ফিজিক্যাল এডুকেশনের একটা খাতা বানাতে হবে এবং মাইক্রো লেসন প্ল্যানের কিন্তু খাতা বানিয়ে ফেলতে হবে। এইগুলি রেডি করে রাখো, কারণ এক্সাম চলে আসলে কিন্তু তখন এই সব খাতা তৈরির উপরে বেশি জোর দিলে তখন কিন্তু তুমি পড়ার সময় পাবে না, যার ফলে কিন্তু তোমাদের সেই রিটেন এক্সামের রেজাল্ট ভালো হয় না। অনেক কলেজই একদম শেষ মুহূর্তে, আলটিমেট মুহূর্তে যখন এক্সাম চলে এসছে তখন চাপ দেয় সব খাতাগুলো জমা দেওয়ার, কিন্তু তোমরা যদি আগে থাকতে এটি রেডি করে রাখো, কারণ আমি তোমাদের বলেই দিলাম তোমাদের 20টি লেসন প্ল্যানের খাতা একটি বানাতে হবে আর এক্সটার্নালের জন্য একটি কপি বানাতে হবে। সেটা এখন বানানোর দরকার নেই, সেটি রিটেন এক্সামের পরেই খুব সম্ভবত এক্সটার্নাল এক্সাম হবে তোমাদের। সেই এক্সটার্নাল এক্সামের আগে 4টি সুন্দর করে লেসন প্ল্যান বানিয়ে রাখবে। তার উপরেও সেই সময় আমি ক্লাস দেব কিভাবে সেই লেসন প্ল্যানগুলি তুমি পড়াবে এক্সটার্নালের সামনে, সেটিও আমি তোমাদেরকে দেখিয়ে দেব, যাতে তোমরা এক্সটার্নালের কাছ থেকে ফুল মার্কস আদায় করতে পারো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের